খুব কায়দা করে নানাভাবে একটা বয়ান তৈরি করে বিএনপির বিরুদ্ধে ব্যবহার করা। ইউনিভার্সিটি যিনি ভিপি হয়েছে তাকে কি ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে? আপনি গিয়ে ফাইন করে দিচ্ছেন, আর সেই ফাইনের টাকা যাচ্ছে জামাতের বাইতুল মালে। বাংলাদেশের প্রধান উপদেষ্টার এই বক্তব্যের প্রেক্ষিতে চট্টগ্রাম বন্দর আমাদের দখল করে নেওয়া উচিত। বালু মহলের সাথে বিএনপির লোক জড়িত যদি থাকে, জামাতের লোকও জড়িত আছে। নারী ঘটিত বিভিন্ন ঘটনার সাথে, সিলেটের পাথর উত্তোলনের সাথে জামাতের নেতার নাম পাওয়া যাচ্ছে। প্রতি পরিবারেই একটা ব্ল্যাক শিপ থাকে। যদি আমরা রাজনৈতিক দলগুলোকে একটা পরিবার মনে করি, তো দুই একটা ব্ল্যাক শিপ থাকতে পারে না, কুলাঙ্গার থাকতে পারে না। আমি গতকালই প্রত্যুত দেব শর্মা নামে একজন রাজনীতিবিদ এবং ত্রিপুরার রাজ পরিবারের উত্তরাধিকার, তিনি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের একটি বক্তব্য, তিনি উত্তর পূর্ব ভারত সম্পর্কে উনি ক্ষমতায় আসার পর, প্রধান উপদেষ্টা হওয়ার পর শুধু একটি কথা বলেছিলেন যে উত্তর পূর্ব অঞ্চল ভূমি বেষ্টিত। এই কথার পরিপ্রেক্ষিতে গতকাল প্রত্যুত দেব শর্মা, ওটা ANI একটা সংবাদ মাধ্যম, সেখানে সাক্ষাৎকারে সে বলেছে যে বাংলাদেশের প্রধান উপদেষ্টার এই বক্তব্যের প্রেক্ষিতে চট্টগ্রাম বন্দর আমাদের দখল করে নেওয়া উচিত। দখল, এই শব্দটি বলেছে, দখল করে নেওয়া উচিত চট্টগ্রাম। এটা সেই সময় হাতছাড়া হয়ে গেছে। 1948 সালে এটা তার বক্তব্য, যে আমরা নানা ঘটনার মধ্যে দিয়ে আমরা সেদিন একসাথে হয়েছি। ওটা একটা করদ মিত্র রাজ্য ছিল, আমরা ভারতের সাথে আছি, কিন্তু অনেক কিছু আমাদের হাতছাড়া হয়ে গেছে বক্তব্যে। কিন্তু প্রত্যুত দেব শর্মা উনি বোধহয় জানেন না, ত্রিপুরার মহারাজা যেদিন ছিলেন তিনি কিন্তু জিন্না সাহেবের কাছে গিয়ে বসেছিলেন যে পাকিস্তানে যদি আমি যোগ দেই তাহলে ত্রিপুরার স্ট্যাটাস কি হবে। তো জিন্না সাহেব একটা সাদা কাগজ ছুড়ে বলেছিলেন যে আপনি যে স্ট্যাটাস চান, আপনার ত্রিপুরা স্বাধীন থাকবে, আপনি পাকিস্তানে যোগদান করেন। কিন্তু আলটিমেটলি সেটা করেনি, তারা ওই দিকেই দিয়েছে। তো ত্রিপুরার মহারাজা বা ত্রিপুরা রাজ্যটি, সে যে একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিল, ইন্ডিয়াতে যাবে না পাকিস্তানে যোগ দেবে। এবং জিন্না সাহেবের সাথে যে আলোচনায় তার যে পূর্বপুরুষ যিনি ওই সময় 47 সালের রাজা ছিলেন, এটা বোধহয় প্রত্যুত দেব শর্মা জানে না। তিনি এখন ভারতীয় জাতীয়তাবাদের একেবারে দেহের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে বড় কথা বলছেন এবং চট্টগ্রাম বন্দর দখল করতে চায়। তো এইটা রূপবার জন্য বাংলাদেশি মানুষের যে অন্তর্নিহিত চেতনা, সে হয়তো ওটার দর্শনগত বিশ্লেষণ হয়তো জানে না, কিন্তু অন্তর্গত যে তার যে তাগিদ সৃষ্টি করে, সেই তাগিদটাই সৃষ্টি করে হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ। সে হয়তো নাম দিয়ে সংজ্ঞায়িত করে। এইরকম যারা বক্তব্য রাখেন, ভারতের রাজনীতিবিদ অথবা কোনো তাত্ত্বিক বিশ্লেষক বা যে কোনো তাদের ওখানকার বিদ্বজ্জন সমাজ, তখন আমাদের যে অহংকারে আঘাত করে, এই অহংকারে আঘাত করাটাই হচ্ছে জাতীয়তাবাদ। এবং বাংলাদেশের যখন এই ধরনের আঘাতের সম্মুখীন হয়, তখন সেটাই হচ্ছে বাংলাদেশ। কারণ আমার টোটাল ভূখণ্ডটাকে জাস্ট আমি এক কথায় প্রকাশ করতে পারি। আমার সারা বাংলাদেশের ডেফিনেশন যেটা, সেই ডেফিনেশনের শিরোনাম হচ্ছে বাংলাদেশের জাতীয়তাবাদ। এবং এইটিকে অত্যন্ত স্তরে স্তরে বিশ্লেষণ করেছেন এবং এর একটা তাত্ত্বিক রূপ দাঁড় করিয়েছেন মারুফ মল্লিক। এটা একটা অসাধারণ কাজ তিনি করেছেন। আজও এই জন্য প্রাসঙ্গিক যে আজকে আমরা দেখেছি যে নানা সময়ে ভারতের রাজনীতিবিদরা নানা ধরনের বয়ান তৈরি করে বাংলাদেশের বিরুদ্ধে ক্রমাগত অপপ্রচার চালিয়ে যান। এবং গতকালও একটি ঘটনার কথা আমি যেটি উল্লেখ করলাম, শেখ হাসিনা বাঙালি বাঙালি করতে করতে তার মুখে ঘা পেয়ে গেছে, কিন্তু পাসপোর্টে কিন্তু বাংলাদেশিটা লিখতেই হয়েছে, যেটা এত সত্য, এটা এত বাস্তব, আবার পলিটিক্যাল বাউন্ডারিকে এত বেশি চিহ্নিত করে, আবার স্বাধীন সত্তাকে এত বেশি নিশ্চিত করে যে বাংলাদেশি জাতীয়তাবাদের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার দিয়েও শেখ হাসিনা পাসপোর্টের মধ্যে ওটা রেখে দিতে বাধ্য হয়েছে। মানে শেখ হাসিনার প্রবণতা হচ্ছে জিয়াউর রহমান যা করে গেছে সেটিকে রাখা যাবে না। যেমন সংবিধানের মধ্যে আল্লাহর নাম এবং আস্থা এবং বিশ্বাসের কথা বলেছেন, ওটাও বাদ দিয়ে আবার বিসমিল্লাহির রহমানির রহিমটা বাদ দিয়ে, যে সমস্ত পলিটিক্যাল ব্যাপার এটা উনি এটি করেছেন। কিন্তু বাংলাদেশিটা আলটিমেটলি তিনি বাদ দিতে পারেননি। যে আজকের এই বাস্তব প্রেক্ষাপটে যখন প্রতিনিয়ত আমরা হুমকির সম্মুখীন হচ্ছি, বিশেষ করে 5ই আগস্টের পরে, তখন বিভাজনের এত সুর যে অমুক খারাপ আমরা ভালো, আপনি ভালো, সেটা খোঁজ করতে গিয়ে দেখা যাচ্ছে যে না, বালু মহলের সাথে বিএনপির লোক জড়িত যদি থাকে, জামাতের লোকও জড়িত আছে, সেটাও গণমাধ্যমে আসছে, কিন্তু সেটা বেশি ফলাও করে প্রচার হচ্ছে না। সিলেটের পাথর উত্তোলনের সাথে জামাতের নেতার নাম পাওয়া যাচ্ছে, নারী ঘটিত বিভিন্ন ঘটনার সাথে নাম পাওয়া যাচ্ছে, কিন্তু সোশ্যাল মিডিয়ায় বিএনপি করছে, কিন্তু বিএনপি তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছে ওটা তো ফলো করে আপনারা বলছেন না, ওইটা তো বড় করে আপনারা
কখনো দেখাচ্ছেন না যে হ্যাঁ একটা পরিবারের মধ্যে ইয়ে থাকতে পারে, দুষ্ট ছেলে থাকতে পারে, তা সেই দুষ্ট ছেলেকে শাসন করছে কিনা বাবা মা সেটা তো বিবেচনা করতে হবে। যে বাবা মা তার নিজের দুষ্ট ছেলেকে শাসন করে সেই বাবা মা সবচেয়ে সার্থক বাবা মা। তো আপনারা সেইটা না তুলে খুব প্রথমে সরকারের একজন উপদেষ্টা শুরু করলেন, এখন সেই কোরাস এখন গাচ্ছেন একটি রাজনৈতিক দল। আমি গতকালকেও দেখলাম এই চাঁদাবাজি, বালু উত্তোলন, এই সেই। তো এখানে তো আপনাদেরও নাম পাওয়া যাচ্ছে। আর আমরা যে তাদেরকে বহিষ্কার করছি, পথ স্থগিত করছি, তাদেরকে বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করছি, সেটা তো বলছেন না। প্রতি পরিবারেই একটা না একটা ব্ল্যাক শিপ থাকে। তো যদি আমরা রাজনৈতিক দলগুলোকে যদি আমরা একটা পরিবার মনে করি, তো দুই একটা ব্ল্যাক শিপ থাকতে পারে না, কুলাঙ্গার থাকতে পারে না? তো সেই রাজনৈতিক দলটি বা ওই পরিবার যদি কুলাঙ্গারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, তাহলে সেই পরিবারটাই তো সবচেয়ে ভদ্র পরিবার, যথার্থ পরিবার। তো সেগুলো আমরা গণমাধ্যমে আমরা দেখি না, আমরা দেখি যে খুব কায়দা করে নানাভাবে একটা বয়ান তৈরি করে বিএনপির বিরুদ্ধে ব্যবহার করা। একজন ইউনিভার্সিটি যিনি ভিপি হয়েছে তাকে কি ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে? তিনি ইউনিভার্সিটির মধ্যে কোনটি অবৈধ দোকান না দোকান, অবৈধ দোকান থাকতে পারে, কিন্তু সেটা ফাইন করার অধিকার কি ইয়ের আছে, ভিপির আছে, ডাকসুর ভিপির আছে? তিনি সেটা ফাইন করে ৩,০০০ টাকা ফাইন করে সেটা আবার নিচ্ছেন পার্টির কি বলে ওদের ওটাকে বাইতুল মালের জমা দিচ্ছেন। এটা কোনো আইনগত ভিত্তি আছে? আপনার ইউনিভার্সিটির ক্যাম্পাস হবে জ্ঞান চর্চার একটা বিশাল একটা ক্ষেত্র, জ্ঞান চর্চার আধার হবে ইউনিভার্সিটি, এবং সেই জ্ঞান চর্চার দায়িত্ব পালন করবে ডাকসু। সেই জ্ঞান চর্চায় শিক্ষক ছাত্রদের অংশগ্রহণ থাকবে। এইটা কতটুকু নিশ্চিত করা হচ্ছে সেটা না করে আপনি যে কি বলে দোকান বৈধ না অবৈধ তার কাছ থেকে ফাইন করছেন। তো এটা তো আমরা সোশ্যাল মিডিয়া বা কোনো জায়গায় দেখলাম, একটু দেখেছি, কিন্তু এটা নিয়ে তো কোনো ইয়ে দেখলাম না, আলোচনা দেখলাম না। আপনি কি করে এটা কি ডাকসুর ভিপি? আমি তো ডাকসুর ভিপি ছিলাম একটা ইউনিভার্সিটির। আমরা তখনও আমরা কোনো মানে বিশ্ববিদ্যালয়ের ভিতরে কে দোকানদারি করছে, কে মার্কেট করছে, এটা তো ইউনিভার্সিটির অথরিটি আছে, প্রশাসন আছে, তারা ইয়ে করতে পারে। সেখানে ছাত্রনেতা গিয়ে বলতে পারে যে এখানে ক্যাম্পাসের যে একটা শান্তিপূর্ণ সমাহিত পরিবেশ আছে, এটা বিঘ্নিত হচ্ছে, স্যার এটা আপনি দেখেন। আপনি গিয়ে ফাইন করে দিচ্ছেন, আর সেই ফাইনের টাকা যাচ্ছে জামাতের বাইতুল মালে। এটা কোন ধরনের বিষয়? এটা বরাবরই আমরা দেখেছি যে এদের একটা কর্মকাণ্ড হচ্ছে স্টেট উইদিন দি স্টেট, রাষ্ট্রের মধ্যে রাষ্ট্র করা। আমরা সেই পরিবেশ আমরা দেখেছি। আবার বলে ইউনিভার্সিটির হলগুলোতে কি বলে যে খাট দিচ্ছে, লোহার খাট। তো ভাই এটা কি ইয়ের দায়িত্ব নাকি কোন রাজনৈতিক সংগঠন বা ডাকসুর দায়িত্ব? আপনি ছাত্রদের দাবি দেওয়া নিয়ে ভাইস চ্যান্সেলরের সাথে বার্গেনিং করবেন, আন্দোলন করবেন। এখানে কি বলে যে বাসস্থানের সমস্যা আছে, ছাত্রদের থাকার কোনো পর্যাপ্ত মানে ইয়ে নাই, খাট নাই, চৌকি নাই, এটার ব্যবস্থা ইয়ে করতে পারে কি না? এটা হচ্ছে পার্টির তরফ থেকে প্রশাসনকে কিছু লোহার খাট 100 না 150 দেওয়া হচ্ছে। এটা তো একটা অদ্ভুত ব্যাপার। এটা তো এই জিনিসটাই হচ্ছে যে স্টেটের যে একটা আইনগত ভিত্তি আছে, রাষ্ট্র যেভাবে গড়ে ওঠে, এটা তো রাষ্ট্রের বিরুদ্ধে একটা কাজ। যে আপনারা এটা কি এতিমখানা নাকি যে আপনি সেখানে লোহার খাট দিবেন, আপনি সেখানে কি বলে যে খাওয়ার জন্য ডাইনিং টেবিল দেবেন? তো এই জিনিসগুলো কিন্তু খুব বাজে আলামত বলে আমাদের কাছে মনে হচ্ছে। এবং এই যে পরিবর্তিত পরিস্থিতিতে আজকে পার্শ্ববর্তী দেশ থেকে যে ধরনের হুমকি হুঙ্কার ক্রমাগত ভাবে আসছে, বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি যেভাবে যাচ্ছে, যেভাবে এগোচ্ছে, এবং যে সমস্ত শক্তির উত্থান ঘটছে, এটাও এক ধরনের আমাদের সার্বভৌমত্ব এবং স্বাধীনতার মানে অটুট রাখা জন্য একটা বড় ধরনের আমি মনে করি যে একটা ষড়যন্ত্র চক্রান্ত পাকিয়ে তোলার সুযোগ সৃষ্টি হবে, সুযোগ সন্ধানীদের।